তো এইরকম আরেকটা ইন্টারাকশন আছে, ইন্টারস্পেসিফিক ইন্টারাকশন বা আন্তঃপ্রজাতিক আন্তঃক্রিয়া, সেটা হচ্ছে কমেন্সালিজম বা সহযোগিতা। তো এক্ষেত্রে একটা স্পিসিস বেনিফিটেড হয় আর একটা স্পিসিসের লাভ বা ক্ষতি কিছুই হয় না। তো এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে কমেন্সালিজম, মানে দুজনেই একসঙ্গে থাকে বাট একজনের লাভ হচ্ছে আর একজনের লাভ নিউট্রাল থাকছে। তো দিস ইজ দ্য ইন্টারাকশন ইন হুইচ ওয়ান স্পিসিস বেনিফিট মানে হচ্ছে লাভ। তাহলে এটা একটা আন্তঃক্রিয়া ইন হুইচ ওয়ান স্পিসিস বেনিফিট অ্যান্ড আদার ইজ নেইদার হার্ম নর বেনিফিট, লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না। যেমন হচ্ছে অর্কিড গ্রোয়িং অন এপিফাইট অন এ ম্যাঙ্গো ব্রাঞ্চ। তো অর্কিড একটা পরাশ্রয়ী উদ্ভিদ যেটা আম গাছের ব্রাঞ্চের মধ্যে থাকে। এটা যদি একটা ম্যাঙ্গো ট্রি হয়, তো এই আম গাছের ব্রাঞ্চের মধ্যে অর্কিড প্ল্যান্টটা থাকে। অর্কিডের কাজ হচ্ছে কি, যে এদের যে চোষক মূল আছে, এই মূলের সাহায্যে এই মূল সংলগ্ন যে মানে জলীয় বাষ্প আছে, বাতাস আছে, সেই জলীয় বাষ্প থেকে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে। কিন্তু এরা এই গাছ থেকে কোনো নিউট্রিশন বা কোনো জল বা মিনারেলস আপটেক করে না। তাহলে এই গাছের কোনো ক্ষতি বা লাভ হচ্ছে না, এই গাছটা নিউট্রাল থাকছে ম্যাঙ্গো ট্রি, বাট অর্কিডের লাভ হচ্ছে। তাহলে এইখানে প্লাসটা হচ্ছে অর্কিড আর মাইনাসটা হচ্ছে এপিফাইটিক প্ল্যান্ট লাইক ম্যাঙ্গো ট্রি। আরেকটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে কেটেল এগ্রিড অ্যান্ড গ্রেজিং কেটেল ইন এ ক্লোজ অ্যাসোসিয়েশন। কেটেল এগ্রিড হচ্ছে গাই বক, মানে যেই বকগুলো সবসময় গরুর সাথে থাকে, এবং গ্রেজিং কেটেল হচ্ছে যেই কেটেলগুলো জমিতে চড়ে বেড়ায়, যেই গরুগুলো গোচারণ মানে যেই তৃণভূমি বা বনভূমিতে যখন একসঙ্গে অনেকগুলো করে গরু চড়ে বেড়ায় তাকে বলা হচ্ছে গ্রেজিং কেটেল। তো গরু যখন চড়ে বেড়ায় মাঠের মধ্যে, তখন সেখানে বিভিন্ন রকমের যে পোকামাকড় বা ফড়িং আছে সেগুলো লাফাতে শুরু করে, এবং সেই লাফানো দেখে বকেরা সেই ফড়িংগুলো খেতে শুরু করে। এর ফলে কি হচ্ছে, কেটেলের কোনো লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না, বাট বকের লাভ হচ্ছে, বক সেই পতঙ্গগুলো খেতে পাচ্ছে। তাহলে একজন নিউট্রাল আছে আর একজনের লাভ হচ্ছে। এই রিলেশনশিপ, এগুলো হচ্ছে কমেন্সালিজমের এক একটা এক্সাম্পল। এবার কমেন্সালিজমের ঠিক আরেক যে অপোজিট রিলেশনশিপ আছে সেটা হচ্ছে এমেনসালিজম। কমেন্সালিজমের ক্ষেত্রে কি ছিল, কমেন্সালিজমের ক্ষেত্রে একজনের লাভ ছিল আর একজন নিউট্রাল ছিল, আর এমেনসালিজমের ক্ষেত্রে একজনের ক্ষতি আর একজন নিউট্রাল, মানে অপোজিট টু কমেন্সালিজম, মানে ওয়ান স্পিসিস ইজ হার্ম হোয়ারেস আদার ইজ আনএফেক্টেড। একজনের ক্ষতিগ্রস্ত হচ্ছে বাট আরেকজন আনএফেক্টেড, লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না। এর এক্সাম্পল হচ্ছে পার্থেনিয়াম নামক একটা স্পিসিস আছে, সেই স্পিসিসটা যেখানে থাকে সে কিছু রকমের বিষাক্ত অ্যালকালয়েড বা ফেনল সিক্রেট করে, উপক্ষার বা ফেনল জাতীয় কিছু টক্সিন সিক্রেট করে। সেগুলো সিক্রেট করার পর তার আশেপাশে যে প্ল্যান্টগুলো আছে সেই প্ল্যান্টগুলো সেখানে জন্মাতে পারে না, যার ফলে কি হচ্ছে, পার্থেনিয়ামের লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না। পার্থেনিয়াম হচ্ছে নিউট্রাল, বাট তার আশেপাশের প্ল্যান্টগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা দেখা যায় যে সমুদ্রের জলে বিভিন্ন রকমের মাইক্রোবসগুলো যেগুলো আছে তারা এক রকমের বিষাক্ত টক্সিন সিক্রেট করে, যার ফলে সমুদ্রের জলে লাল রঙের একটা আস্তরণ হয়ে যায়, বা ব্রিজের ওখানে লাল রঙের আস্তরণ হয়ে যায়, তাকে বলা হচ্ছে রেড টাইড। তো সেই রেড টাইডের প্রভাবে কিন্তু অনেক মাছ মারা যায়। তাহলে সমুদ্রের প্রাণীদের কিছুই হচ্ছে না, বাট মাছদের ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে এমেনসালিজমের আরেকটা উদাহরণ। এরপর আমরা আসছি 4 নম্বরের একটা ইন্টারস্পেসিফিক ইন্টারাকশন, যেটা হচ্ছে প্রিডেশন বা শিকারজীবিতা। প্রিডেশনে দুটো প্রাণী থাকে, একটা হচ্ছে প্রিডেটর বা শিকারী, আর একটা হচ্ছে প্রে বা শিকার।
প্রিডেটর মানে শিকারী শিকারকে ভক্ষণ করে, যার ফলে শিকারী হচ্ছে লাভবান আর যাকে শিকার করছে তার ক্ষতি হচ্ছে, মানে একজনের লাভ হচ্ছে আরেকজনের ক্ষতি হচ্ছে। তাহলে অল কার্নিভোরস অ্যান্ড হার্বিভোরস, যত মাংসাশী বা শাকাশী প্রাণী আছে তারা সবাই হচ্ছে প্রিডেটর। তো প্রিডেটরের বাস্তুতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন একটা জঙ্গলে যদি বাঘ থাকে, কিছু হরিণ থাকে, সেই হরিণ জঙ্গলের মধ্যে ঘাস খায় বা তৃণভূমির ঘাস খায়। এবার যদি বাঘের সংখ্যাটা যদি কোনো কারণে যদি কমে যায়, তাহলে হরিণের অ্যামাউন্টটা খুব প্রচুর পরিমাণে বেড়ে যাবে। হরিণ খুব বেড়ে যাওয়াতে কী হবে, সেই জঙ্গলের বা সেই তৃণভূমির যে ঘাস, সেই ঘাস খেতে শুরু করবে। খুব বেশি সংখ্যক হরিণ যদি ঘাস খেতে শুরু করে, তাহলে এক সময় দেখা যাবে সেই তৃণভূমিটা মরুভূমিতে পরিণত হয়েছে। তাহলে প্রিডেটরের একটা মুখ্য ভূমিকা আছে প্রের সংখ্যাটা কন্ট্রোল করা, কারণ প্রের সংখ্যা যদি খুব বেশি হয়ে যায় তাহলে ইকোলজিক্যাল ব্যালেন্সটা মেনটেন থাকবে না। ঠিক সেরকম যদি প্রিডেটর যদি মানে প্রে যদি আবার খুব বেশি হয় বা প্রিডেটর কম হয়, তাহলেও ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন থাকবে না। তো সবথেকে বড় ভূমিকা যে বাস্তুতন্ত্রে বা কোনো জঙ্গলের মধ্যে প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট পরিমাণে মানে নির্দিষ্ট সংখ্যায় থাকা উচিত, যার ফলে তাদের ইকোসিস্টেমটা মেনটেন থাকে। ইকোসিস্টেমের যে বিভিন্ন ট্রপিক লেভেল আছে, সেই ট্রপিক লেভেলের মধ্যে যে শক্তির স্থানান্তর ঘটে, সেই শক্তির স্থানান্তরটা ঘটতে পারে যদি তাদের মধ্যে লিমিটেড অ্যামাউন্টের প্রে, প্রিডেটর বা প্রডিউসার এগুলো যদি থাকে। তাহলে কি হচ্ছে, প্রিডেটর কন্ট্রোল দ্য প্রে পপুলেশন। তাহলে প্রিডেটরের উপর ডিপেন্ড করে প্রের পপুলেশনটা হয়। যদি প্রিডেটর বা শিকারী যদি খুব কম হয়, তাহলে শিকার কিন্তু অনেক বেড়ে যাবে, শিকারের সংখ্যাটা বেড়ে যাবে। এর ফলে কি হচ্ছে, বায়োলজিক্যাল কন্ট্রোল বা জীববিদ্যাগত যে কন্ট্রোল করা, জীবের যে জৈবিক যে সাম্যাবস্থা, সেই সাম্যাবস্থাটা বজায় থাকে। যেই জায়গাগুলোতে স্পিসিস ডাইভার্সিটি মানে বেশি সংখ্যক প্রজাতি থাকে বা বেশি সংখ্যক পপুলেশন বা বেশি সংখ্যক কমিউনিটি থাকে, যেমন হচ্ছে বায়োলজিক্যাল হটস্পটপূর্ণ জায়গা, সেখানে বিভিন্ন রকমের স্পিসিস আছে, সেখানে প্রে এবং প্রিডেটরটা অবশ্যই কন্ট্রোল থাকা উচিত। না থাকলে কিন্তু সাম্যাবস্থা, বাস্তুতান্ত্রিক সাম্যাবস্থা বিঘ্নিত হবে। আর মেনটেন দ্য স্পিসিস ডাইভার্সিটি, তাহলে স্পিসিসের মধ্যে ডাইভার্সিটিটা মেনটেন করে প্রে এবং প্রিডেটর। প্রজাতি বৈচিত্র্য মানে বিভিন্ন রকমের প্রজাতির যে বিভিন্ন রকম ভেদ আছে, সেই ভেদটা মেনটেন করে প্রে অ্যান্ড প্রিডেটর। প্রিডেটর যদি না থাকে, তাহলে প্রের পরিমাণটা খুব বেড়ে যাবে, মানে কোনো একটা স্পিসিস হঠাৎ বেড়ে যাবে, যার ফলে স্পিসিস ডাইভার্সিটিটা মেনটেন থাকবে না। সেই প্রেটা আবার অন্য কোনো প্রাণীকে খেয়ে নেবে এবং সেই প্রাণীটা আবার বিলুপ্ত হয়ে যাবে। তাহলে স্পিসিস ডাইভার্সিটিটা এইভাবে মেনটেন করে। এরপর আমরা 5 নাম্বার যে ইন্টারস্পেসিফিক ইন্টারাকশন দেখছি, সেটা হচ্ছে কম্পিটিশন বা প্রতিযোগিতা। তো কম্পিটিশন occurs when two closely related species or distantly related species compete for the same limiting resources, মানে দুটো কাছাকাছি সম্পর্কযুক্ত উদ্ভিদ বা দূরবর্তী সম্পর্কযুক্ত উদ্ভিদ, ওই জন্য ডিস্টেন্টলি রিলেটেড স্পিসিস বা আনরিলেটেড স্পিসিস যখন একে অপরের সঙ্গে কম্পিট করে বা প্রতিযোগিতা করে, তাদেরকে বলা হচ্ছে কম্পিটিশন। লিমিটিং রিসোর্স বলতে বোঝাচ্ছে খাদ্য, বাসস্থান, অন্য বস্ত্র, বাসস্থান সেগুলো হচ্ছে লিমিটিং রিসোর্সেস, মানে যেগুলোর পরিমাণটা খুব কম এবং সেই লিমিটিং রিসোর্সের জন্য যে কম্পিটিশন। কম্পিটিশন হচ্ছে যখন দুটি জীব কোনো লিমিটিং রিসোর্সের জন্য একে অপরের সঙ্গে কম্পিট করে, তাদেরকে বলা হচ্ছে কম্পিটিশন। এবার কম্পিটিশনটাও ইন্টার স্পেসিফিক আর ইন্ট্রা স্পেসিফিক হতে পারে। ইন্টার আর ইন্ট্রাডো আমি বলেছি, ইন্টার স্পেসিফিক মানে দুটো আলাদা স্পিসিসের মধ্যে কম্পিটিশন। এবার হচ্ছে ইন্টার স্পেসিফিক যে কম্পিটিশন আছে ইজ এ
পোটেন্ট ফোর্স ফর অর্গানিক ইভলিউশন। তাহলে আন্তঃপ্রজাতিক যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতাটা একটা শক্তিশালী একটা ফোর্স, যেটা অর্গানিক ইভলিউশন জৈবিক বিবর্তনের জন্য। তো যদি আলাদা প্রজাতির মধ্যে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতাটা সবথেকে শক্তিশালী হয় এবং তার ফলে জৈবিক বিবর্তন হয়, জীবের মধ্যে বিবর্তন হয়, বিবর্তনের ফলে প্রাকৃতিক নির্বাচন হয় এবং যার ফলে নতুন স্পিসিস সৃষ্টি হয়। এই কম্পিটিশন বা ইন্টারস্পেসিফিক যে প্রতিযোগিতা, ইন্টারস্পেসিফিক কম্পিটিশন, এই প্রতিযোগিতাটা ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী গৌস। তো গৌসের নীতি অনুযায়ী কম্পিটিটিভ এক্সক্লুশন যে নীতি আছে, সেখানে আমি বলেছিলাম যে একই নিজ অধিকারকারী দুটি স্পিসিস কখনো টিকে থাকতে পারে না। কম্পিটিশন করতে গেলে একজন জয়ী হবে আর একজন হেরে যাবে। তো সেরকম কম্পিটিশনে দুটো স্পিসিস ছিল, একটা হচ্ছে প্যারামিশিয়াম অরেলিয়া আর একটা হচ্ছে প্যারামিশিয়াম কোডাটাম। সেখানে আমরা দেখেছিলাম যে প্যারামিশিয়াম অরেলিয়া টিকে ছিল, বাট প্যারামিশিয়াম কোডাটাম বিলুপ্ত হয়ে গিয়েছিল। আর একটা ইন্টারস্পেসিফিক ইন্টারাকশন বা রিলেশনশিপ হচ্ছে প্যারাসিটিজম বা পরজীবিতা। তো এইখানেও একটা স্পিসিস হচ্ছে লাভবান হয় আর একটা স্পিসিস ক্ষতিগ্রস্ত হয়। প্যারাসিটিজমের মধ্যে যেই দুটো স্পিসিস পার্টিসিপেট করে তার মধ্যে একটা হচ্ছে হোস্ট আর একটা হচ্ছে প্যারাসাইট। হোস্ট মানে হচ্ছে পোষক আর প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। তাহলে হোস্টের দেহে, পোষকের দেহে পরজীবী থাকে, তার মানে পোষকের দেহ থেকে যে নিউট্রিয়েন্ট বা ব্লাড আছে সেগুলো প্যারাসাইট শোষণ করে, যার ফলে হোস্টের ক্ষতি হয় কিন্তু প্যারাসাইটের লাভ হয়। তাহলে প্লাস হচ্ছে প্যারাসাইট আর হোস্ট হচ্ছে মাইনাস। তো এই টাইপের রিলেশনশিপটাকে বলা হচ্ছে প্যারাসিটিজম বা পরজীবিতা। তো পরজীবিতা হচ্ছে দুটি ভিন্ন প্রজাতির মধ্যে এক প্রকার জীব নিবিড় একটা সম্পর্ক, যার মধ্যে একটি জীব উপকৃত হচ্ছে আর একটা জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্যারাসাইটটা দু রকমের হতে পারে, কখনো দেহের বাইরে থাকে বা সেল টিস্যুর বাইরে থাকে, কখনো দেহের ভেতরে থাকে। দেহের বাইরে যে প্যারাসাইটগুলো থাকে তাদের বলা হচ্ছে অ্যাক্টোপ্যারাসাইট বা বহিঃপরজীবী। তাহলে বহিঃপরজীবী কি? দে ফিড অন দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য হোস্ট। তাহলে হোস্ট বা পোষকের দেহের বাইরে থেকে তারা খায় বা বাইরে থেকে তারা খাদ্যবস্তু শোষণ করে। যেমন হচ্ছে লাইস অন হিউম্যান, যেমন মানুষের শরীরে যক কিন্তু রক্ত শোষণ করে বাইরে থেকে। আরেকটা প্ল্যান্ট হচ্ছে কাসকুটা প্ল্যান্ট অন হেজ প্ল্যান্ট। তো লাইসটা এখানে হচ্ছে প্যারাসাইট আর হিউম্যান হচ্ছে হোস্ট। তাহলে মানুষ হচ্ছে পোষক আর লাইস হচ্ছে পরজীবী। ঠিক সেরকম কাসকুটা প্ল্যান্ট অন হেজ প্ল্যান্ট। তাহলে কাসকুটা একটা প্ল্যান্ট আছে যার কোনো ক্লোরোফিল বা লিভ থাকে না, তাহলে ইট হ্যাজ নো ক্লোরোফিল অ্যান্ড লিভস। তার মানে কাসকুটা প্ল্যান্টস সালোক সংশ্লেষ করতে পারে না বা খাদ্য তৈরি করতে পারে না, যার ফলে কি হয়, ইট ডিরাইভস নিউট্রিশন ফ্রম দ্য হোস্ট প্ল্যান্ট। তাহলে হোস্ট প্ল্যান্টের দেহ থেকে নিউট্রিশন আপটেক করে। তো কুল গাছের ক্ষেত্রে দেখবে হলুদ রঙের অনেকগুলো জিনিস, মানে লম্বা লম্বা সরু সরু সুতোর মতো জিনিস বেরোয়, এটা হচ্ছে পরজীবী, যেটাই অ্যাকচুয়ালি কাসকুটা প্ল্যান্ট। তো ওর ক্লোরোফিল এবং পাতা না থাকায় হোস্ট প্ল্যান্টের উপর ডিপেন্ডেন্ট। তো এখানে কাসকুটা প্ল্যান্টটা হচ্ছে প্যারাসাইট আর হোস্ট হচ্ছে ওই কুল গাছ বা যে গাছের প্ল্যান্ট থেকে ও নিউট্রিশন নিচ্ছে। ঠিক সেরকম আরেকটা প্যারাসাইট আছে যেটা জীবের দেহের মধ্যে থাকে, যেমন হচ্ছে এন্ডোপ্যারাসাইট। তো এন্ডোপ্যারাসাইট বা অন্তঃপরজীবী কি? প্যারাসাইট দ্যাট লিভ ইনসাইড দ্য হোস্ট বডি অ্যাট ডিফারেন্ট সাইট। তাহলে হোস্টের দেহের, পোষকের দেহের বিভিন্ন প্রান্তে দেহের মধ্যে থাকে, যেমন হচ্ছে লিভার, কিডনি, লাং, আরবিসি। এগুলোর মধ্যে যেই প্যারাসাইটগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে এন্ডোপ্যারাসাইট। যেমন প্লাজমোডিয়াম কিন্তু মানুষের কোষের মধ্যেও থাকে, ব্লাড সেল, আরবিসির মধ্যে প্লাজমোডিয়াম তার সংখ্যা বৃদ্ধি করায়।
তো এটা একটা এন্ডোপ্যারাসাইট। তো দ্য লাইফ সাইকেল অফ এন্ডোপ্যারাসাইট ইজ মোর কমপ্লেক্স। তো এন্ডোপ্যারাসাইটের জীবনচক্রটা খুব কমপ্লেক্স। যদি আমরা প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলই দেখি তাহলে দেখব প্লাজমোডিয়াম মুখ্য পোষক বা মশা, আর গৌণ পোষক মানুষ। এই দুটো পোষকের মধ্যে তার জীবনচক্র সম্পন্ন করে। মশার দেহে তাদের যে সেক্সুয়াল স্টেজটা আছে বা যৌন দশাটা আছে, সেই যৌন দশাটা মশার দেহে সম্পন্ন হয়, খুব ক্রিটিক্যাল। আর তার পরের স্টেজটা হচ্ছে মানুষের দেহে অযৌন দশাটা সম্পন্ন হয়। তো ওই জন্য বলেছে এদের লাইফ সাইকেলটা এন্ডোপ্যারাসাইটের খুব কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, লাইফ সাইকেল মানে জীবনচক্র। তাহলে এদের জীবনচক্র খুব জটিল। তাহলে দে হ্যাভ সিম্পল মরফোলজিক্যাল অ্যান্ড অ্যানাটমিক্যাল ফিচার্স। তাদের যে মরফোলজিক্যাল মানে বাহ্যিকগত যে ফিচার্সগুলো আছে, মরফোলজিক্যাল মানে হচ্ছে আমরা বাইরে থেকে যা দেখি, যেমন আমাদের হাত পা কান চোখ নাক সব আছে, কিন্তু একটা প্লাজমোডিয়াম জাস্ট ছোট্ট এইটুকু, তাদের মরফোলজিক্যাল ফিচার্স দেখে আমরা তেমন কিছু বুঝবো না। এবং তাদের যে অ্যানাটমিক্যাল ফিচার্স, আমাদের সেল টিস্যু অর্গান সব কিছু অ্যানাটমিক্যাল ফিচার্স খুব কমপ্লেক্স, কিন্তু তাদের অ্যানাটমিক্যাল ফিচারটা বা শারীরবৃত্তীয় যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো খুব সিম্পল বাট হাই রিপ্রোডাক্টিভ পটেনশিয়াল। কিন্তু তাদের মধ্যে রিপ্রোডাকশন করার ক্যাপাসিটি খুব বেশি, খুব কম টাইমে খুব বেশি সংখ্যক প্লাজমোডিয়াম জন্মগ্রহণ করতে পারে। আরেকটা এন্ডোপ্যারাসাইট হলো টিনিয়া সোলিয়াম বা ফিতাকৃমি, যেটা মানুষের দেহের মধ্যে ফার্স্টে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো আমরা প্যারাসাইট বা পরজীবী সম্পর্কে জানলাম, এবার আমরা হোস্টের সম্পর্কে জানব, হোস্ট বা পোষক। তো হোস্ট কত রকমের হতে পারে, একটা হচ্ছে মুখ্য পোষক আর একটা হচ্ছে গৌণ পোষক। তাহলে মুখ্য পোষকের ক্ষেত্রে যদি দেখি, যেমন হচ্ছে প্লাজমোডিয়াম এর বিভিন্ন যে স্পিসিস আছে, প্লাজমোডিয়াম ভাইভেক্স বা প্লাজমোডিয়াম ফেলসিপেরাম। তো প্লাজমোডিয়ামের মুখ্য পোষক হচ্ছে মস্কিউটো। ফার্স্টে মশার দেহে তার সেক্সুয়াল রিপ্রোডাকশন বা সেক্সুয়াল স্টেজটা সম্পন্ন হয়। তো এই জন্য বলা হয়েছে যে মুখ্য পোষক হচ্ছে কারা, যে পোষকের মধ্যে পরজীবী তার যৌন দশাটা লাভ করে। এর যৌন দশাটা প্লাজমোডিয়ামের যৌন দশা মশার মধ্যে সম্পন্ন হয়, তাই এখানে মশা হচ্ছে মুখ্য পোষক। আরেকটা হচ্ছে গৌণ পোষক বা সেকেন্ডারি হোস্ট। মুখ্য পোষক হচ্ছে প্রাইমারি হোস্ট আর গৌণ পোষক হচ্ছে সেকেন্ডারি হোস্ট। সেকেন্ডারি হোস্ট প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মশার যে বিভিন্ন রকমের দশা আছে, সেই দশাগুলো সেক্সুয়াল স্টেজে দশাগুলো অতিবাহিত হওয়ার পর সেই মশা যখন কোনো সুস্থ মানুষকে আক্রমণ করে, তখন সেই সুস্থ মানুষের যকৃৎ কোষকে বা সেই কোষের মধ্যে আক্রমণ করে, তারপর আরবিসিকে আক্রমণ করে। তো সেইখানে তাদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা তাদের অযৌন দশাটা সম্পন্ন হয়। তাহলে দেখা যায় যে মানে গৌণ পোষক হচ্ছে কারা, যেই পোষকের অভ্যন্তরে পরজীবীর অযৌন দশাটা সম্পন্ন হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে গৌণ পোষক। যেমন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে গৌণ পোষক হচ্ছে মানুষ, আর টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে গৌণ পোষক হচ্ছে গরু বা শূকর। টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে ফার্স্টে মুখ্য পোষক হচ্ছে মানুষ। মানুষের দেহে ওর সেক্সুয়াল স্টেজটা অতিবাহিত হওয়ার পর পরবর্তীকালে মানুষ থেকে সেটা যায় গরু বা শূকরের দেহের মধ্যে, সেইখানে গিয়ে তার সেখানে আসেক্সুয়াল স্টেজটা সম্পন্ন হয়। আরেকটা আছে পেরাটনিক হোস্ট বা স্থানান্তরকারী পোষক। সেই পোষকটা কি করে, ভেক্টর এবং হোস্ট, বাহক এবং পোষক দুটোরই কাজ করে। সেরকম একটা বাহক এবং পোষক রূপে কাজ করে সেরকম প্রাণীদের বলা হচ্ছে ভেক্টর। যেমন হচ্ছে মশা। মশা কি করে, প্লাজমোডিয়ামের যে বিভিন্ন রকমের স্পিসিসগুলো আছে সেগুলোর বহনও করে এবং হোস্ট হিসেবেও কাজ করে।